হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনও আইনের আওতার বাইরে, বলছেন জামায়াত আমির। বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার জয় বাংলা স্লোগান, ভিডিও ভাইরাল। জানাবো রাস্তায় রাস্তায় পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, নিরাপত্তায় মোড়ানো ঢাকা। তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তায় বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। এবং সর্বশেষ জানাবো নারায়ণগঞ্জে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত 10। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনও আইনের আওতার বাইরে, বলছেন জামায়াত আমির। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্র দাখিল হলেও এর প্রধান অভিযুক্তরা এখনও আইনের আওতার বাইরে রয়ে গেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, কেবল গ্রেপ্তারই যথেষ্ট নয়, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র রয়েছে কিনা তা খুঁজে বের করা জরুরি। ডক্টর শফিকুর রহমান তার স্ট্যাটাসে বলেন, আমাদের অত্যন্ত স্নেহের সন্তান এবং রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির ইন্তেকাল আজও আমাদের ব্যথিত ক্ষুব্ধ করে। একটি সম্ভাবনাময় প্রাণের এভাবে চলে যাওয়ার যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়। অত্যন্ত দুঃখের বিষয় এই যে মামলার অভিযোগপত্র দাখিল হওয়া সত্ত্বেও এই বর্বরচিত হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনও আইনের আওতার বাইরে রয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, অভিযুক্তরা দেশের অভ্যন্তরে আছে নাকি সীমান্ত অতিক্রম করেছে সে বিষয়ে অস্পষ্টতা বা বিভ্রান্তিকর বক্তব্যের সুযোগ নেই। যদি তারা পার্শ্ববর্তী দেশ ভারতে বা অন্য কোনো দেশে অবস্থান করে থাকে তবে সরকারের উচিত কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার জয় বাংলা স্লোগান, ভিডিও ভাইরাল। শরীয়তপুরে বিএনপির এক মত বিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা চলছে। এ সময় মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম চৌকিদার তার এক বক্তব্যে বলেন, উন্নয়ন হতে হলে আগামী নির্বাচন বিএনপির মনোনীত প্রার্থী অপু ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন, কারণ তিনি তারেক রহমান তথা জিয়া পরিবারের একজন ঘনিষ্ঠ ব্যক্তি। তিনি এমপি হলে ভেদরগঞ্জ উপজেলার উন্নয়ন ও আইন শৃঙ্খলা সুন্দর হবে। শেষে তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। রফিকুল ইসলাম চৌকিদারের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। রাস্তায় রাস্তায় পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, নিরাপত্তায় মোড়ানো ঢাকা। তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তায় বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসে দুটি জনজামায়াতে কোটি মানুষের নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ অন্যান্য সংস্থা ইতিহাস সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মানের নিরাপত্তা প্রদানের মাধ্যমে দুটি সমাবেশকে ঘিরে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই সাধারণ মানুষের সহযোগিতায় নিরাপত্তা প্রদান দেশে ও দেশের বাইরে প্রশংসা অর্জন করেছে নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা। রাজনৈতিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, খালেদা জিয়ার জানাজা ও তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জনতাকে সামলানো কঠিন সমীকরণটি এখন থেকে গভীরভাবে ভাবনার দাবি রাখে। খালেদা জিয়ার জানাজায় কোটি মানুষের অংশগ্রহণ এবং তারেক রহমানকে এক নজর দেখতে এবং বরণ করে নিতে সেদিন সারা দেশ থেকে আসা প্রায় 50 লাখের বেশি মানুষ ঢাকায় রাজপথে অবস্থান নিয়েছিলেন। এই বিশাল জনস্রোত সামাল দেওয়া ছিল আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এক অগ্নি পরীক্ষা। জানায় সংসদ ভবনকে কেন্দ্র করে প্রতিটি রাস্তায় ছিল লোকের লোকারণ্য। অন্যদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরোটা রাস্তায় বিপুল জনসমাগম। যখন কোনো নির্দিষ্ট প্রোটোকল মানে না তখন নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার প্রবল আশঙ্কা থাকে। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো কোনো রাজনৈতিক সমাবেশের এমন নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়নি। তারেক রহমানের আগমনকে ঘিরে বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলের জুলাই 36 এক্সপ্রেসওয়ে, এভারকেয়ার হাসপাতাল থেকে শুরু করে গুলশান অ্যাভিনিউয়ে বাসভবন পর্যন্ত প্রতিটি ইঞ্চি জায়গা ছিল নিরাপত্তা বাহিনীর বিশেষ নজরদারিতে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল সেনাবাহিনী, র্যাব, বিজিবি, ডগ স্কোয়াড, ডিএমপি, এপিবিএন এবং আনসারের সমন্বিত শক্তিশালী দল। এছাড়া ছিল তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স।
দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনে অবসান ঘটিয়ে 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তন কেবল একজন রাজনৈতিক নেতার ফিরে আসা নয়, বরং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই প্রত্যাবর্তনকে দেখা হচ্ছে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে। মা ও মাটির টানে এবং দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের অঙ্গীকার নিয়ে তার এই ফেরা রাজধানী ঢাকাকে পরিণত করেছিল এক জনসমুদ্রে। তবে এই বিপুল জনসমাগম এবং বিরোচিত সংবর্ধনার আড়ালে উকি দিচ্ছে একটি বড় প্রশ্ন: আগামী নির্বাচন প্রচারণায় তার নিরাপত্তা নিশ্চিত করা কতটা চ্যালেঞ্জিং হবে। রাজনৈতিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, তারেক রহমানের জীবনের ঝুঁকি এবং জনতাকে সামলানো কঠিন সমীকরণটি এখন থেকে গভীরভাবে ভাবনার দাবি রাখে। আগামী নির্বাচনী লড়াইয়ে যখন তাকে দেশের আনাচে কানাচে যেতে হবে, তখন এই বিশাল জনস্রোত কি তার জন্য আশীর্বাদ হবে নাকি বড় কোনো বিপদের কারণ? রাজনৈতিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, তারেক রহমানের সামনে এক সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের আকাশচুম্বী জনপ্রিয়তা এবং প্রাণের ঝুঁকি এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা। 25 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমান অবতরণ করার পর থেকেই শুরু হয় এক নজিরবিহীন উন্মাদনা। বিমানবন্দর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার পথে পূর্বাচল সংলগ্ন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবর্ধনায় অংশ নেন তিনি। সেখানে সমবেত হওয়া লাখো মানুষের উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিএনপির দাবি, তারেক রহমান এক নজর দেখতে এবং বরণ করে নিতে সেদিন সারা দেশ থেকে আসা প্রায় 50 লাখের বেশি মানুষ ঢাকার রাজপথে অবস্থান নিয়েছেন। এই বিশাল জনস্রোত সামাল দেওয়া ছিল আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এক অগ্নি পরীক্ষা। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরোটা রাস্তা ছিল লোকে লোকারণ্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ মূলত দীর্ঘ 1.5 দশকের রাজনৈতিক রুদ্ধশ্বাস পরিস্থিতির বহিঃপ্রকাশ। কিন্তু এই বিপুল জনসমাগম যখন কোনো নির্দিষ্ট প্রোটোকল মানে না, তখন নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার প্রবল আশঙ্কা থাকে। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো কোনো রাজনৈতিক নেতার জন্য এমন নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়নি। বিমানবন্দর থেকে পূর্বাচলের জুলাই 36 এক্সপ্রেসওয়ে, এভার কেয়ার হাসপাতাল থেকে শুরু করে গুলশান অ্যাভিনিউয়ে বাসভবন পর্যন্ত প্রতিটি ইঞ্চি জায়গা ছিল নিরাপত্তা বাহিনীর বিশেষ নজরদারিতে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল সেনাবাহিনী, র্যাব, বিজিবি, ডগ স্কোয়াড, ডিএমপি, এপিবিএন এবং আনসারের সমন্বিত একটি শক্তিশালী দল। এছাড়া ছিল প্রায় ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স। ডিএমপি সূত্রে জানা যায়, কেবল পুলিশেরই 4,649 জন সদস্য সরাসরি এই ডিউটিতে নিয়োজিত ছিলেন। বিশেষ নজরদারিতে ছিল মিরপুর সেনানিবাসের এয়ার ডিফেন্স, আর্টিলারি ইউনিট এবং 46 ব্রিগেডের সেনা সদস্যরা। এক্সপ্রেসওয়ের সুউচ্চ ভবনগুলোতে অবস্থান নিয়েছিলেন স্নাইপার ও বিশেষায়িত বাহিনীর সদস্যরা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয়ভাবে তারেক রহমানকে যে পর্যায়ে নিরাপত্তা দেওয়া হয়েছে তা ইঙ্গিত দেয় যে তার জীবনের উপর ঝুঁকির মাত্রা অত্যন্ত বেশি। বিশেষ করে এটি আর্টিলারি বা এয়ার ডিফেন্স ইউনিটের অন্তর্ভুক্তি প্রমাণ করে যে ড্রোন বা আকাশপথে আক্রমণ থেকেও তাকে সুরক্ষার পরিকল্পনা ছিল। এটি কেবল একটি সংবর্ধনা ছিল না, এটি ছিল একটি পূর্ণাঙ্গ সিকিউরিটি অপারেশন। তারেক রহমানের এই রাজস্বিক প্রত্যাবর্তন কেবল দেশের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং আন্তর্জাতিক মহলেও ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমগুলো তার ফিরে আসার খবর অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচার করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা তার এই ফিরে আসাকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বড় পরিবর্তন হিসেবে দেখছেন। তারা তাকে সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন। বিশেষ করে ভারতীয় ও পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো তারেক রহমানের জনভিত্তি দেখে বিস্ময় প্রকাশ করেছেন। গণমাধ্যম বিশ্লেষকরা মতে, দীর্ঘদিন ধরে তারেক রহমানকে নিয়ে যে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছিল, এই বিপুল জনসমর্থন সেই বয়ানকে সম্পূর্ণ বদলে দিয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ব সম্প্রদায় এখন দেখছে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি চাবিকাঠি কার হাতে রয়েছে। এই বিপুল জনসমর্থন যেমন তাকে শক্তিশালী করছে, তেমনি আন্তর্জাতিক মহলে নজরদারিতে থাকাও তার নিরাপত্তার জন্য একটি অতিরিক্ত রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে। তবে এখন প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। স্বদেশ প্রত্যাবর্তনের পরদিন অর্থাৎ 26শে ডিসেম্বর শুক্রবার তারেক রহমান রাজধানীর শেরে বাংলা নগরে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যান। ছুটির দিনে গুলশান থেকে পুরো রাস্তা ছিল মানুষের দখলে। তিনি দেশে ফেরার প্রথম দিনের মতোই লাল সবুজ রঙে বাসে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এই সাধারণ পরিবহনে চড়ে বাবার কবর জিয়ারতে যাওয়ার সিদ্ধান্তটি ছিল অত্যন্ত কৌশলী এবং আবেগপ্রবণ। তবে এই যাত্রাটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হাজার হাজার নেতাকর্মী বাসের একদম গা ঘেঁষে স্লোগান দিচ্ছিল, যা নিরাপত্তা বাহিনীর জন্য সামলানো কঠিন হয়ে পড়েছিল। র্যাব ও বিজিবি সদস্যরা মানুষের এই স্রোত ঠেকাতেই হিমশিম খাচ্ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান নিজেকে জনগণের একদম কাছাকাছি নিয়ে যেতে যাচ্ছেন, যা একজন গণতান্ত্রিক নেতার জন্য কাম্য। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে রাজনৈতিক প্রতিহিংসার ইতিহাস অত্যন্ত তিক্ত, যে কোনো মুহূর্তে ভিড়ের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা অপ্রীতিকর কিছু ঘটিয়ে ফেলতে পারে। আগামী দিনগুলোতে তারেক রহমানের কর্মসূচিগুলোতে সেনাবাহিনী বা অন্য
অন্যান্য বাহিনীর বেষ্টনী 25শে ডিসেম্বরের মতো কঠোর নাও থাকতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন। বিশেষ করে সামনে যখন জাতীয় নির্বাচন আসবে, তখন তাকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নির্বাচনী জনসভায় অংশ নিতে হবে। সেই সময় নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। নিরাপত্তা বিশ্লেষকরা কয়েকটি প্রধান ঝুঁকির মধ্যে উল্লেখ করেছেন। তারেক রহমানের এক নজর দেখার যে ব্যাকুলতা সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে, তাতে বড় কোনো জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। অনেক জায়গায় তাকে গাড়ি থেকে নেমে পায়ে হাঁটতে হবে। বুলেট প্রুফ গাড়ি দিয়ে ঘেরাও থাকলেও পায়ে হাঁটার কয়েক কদম সময় তাকে অরক্ষিত করে তুলতে পারে। বাংলাদেশের রাজনৈতিক শূন্যতায় তারেক রহমান এখন গণতন্ত্রের এক আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছেন। এই অবস্থায় যারা দেশে অস্থিতিশীলতা চায়, তাদের কাছে তিনি বড় টার্গেট। মাঠ পর্যায়ে রাজনৈতিক কর্মীদের আবেগ ও পেশাদার নিরাপত্তা বাহিনীর প্রোটোকলের মধ্যে প্রায় সংঘাত তৈরি হয়। নির্বাচনী জনসভায় এই সমন্বয় রক্ষা করা কঠিন হবে বলে তারা মনে করছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে তারেক রহমানের জন্য এখন প্রয়োজন একটি স্ট্যাটিক নিরাপত্তার বদলে ডাইনামিক নিরাপত্তা ব্যবস্থা। অর্থাৎ তিনি যেখানে যাবেন সেখানকার পরিবেশ অনুযায়ী দ্রুত নিরাপত্তা পরিকল্পনা বদলাতে হবে। সিএসএফকে আধুনিক প্রযুক্তিতে আরও সুসজ্জিত করতে হবে এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে কোনো দলীয় প্রভাব ছাড়াই তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।